2024-এর জুলাই আগস্টের দ্বিতীয় বার্ষিকীর আগে মনে হচ্ছে জুলাইয়ের সম্মান বোধহয় আর থাকছে না বলে জুলাইয়ের পক্ষ শক্তিদের একটা বিরাট অংশ বেশ শঙ্কিত, ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ফেসবুকে জুলাইয়ের সমালোচনাকারী বিরোধী পক্ষের নানাজনের মন্তব্য নিয়ে যেমন ব্যাপক আলোড়ন হচ্ছে, তেমনি জুলাইয়ে রাজপথে যারা ছিলেন তাদেরও একটা বিরাট অংশ যখন নানা রকম প্রশ্ন তুলছেন, স্নাইপার রাইফেল থেকে শুরু করে পরবর্তী দুর্নীতি পর্যন্ত, তখন সেসব প্রশ্নের উত্তর না দিয়ে বা না পাওয়া যাওয়ায় বরং ক্ষোভ এবং বিক্ষোভ দেখানো হচ্ছে যে এসব প্রশ্ন, এসব সমালোচনা কেন করছেন এই ব্যক্তিরা। কিন্তু এসব প্রশ্নে বা মন্তব্যে বিক্ষোভ দেখালেই কি জুলাইয়ের সম্মান রক্ষিত হবে বা জুলাইয়ের ইতিহাস রক্ষিত হবে, কিংবা মানে প্রশ্ন ধামাচাপা দিলেই কি প্রশ্নগুলো আর কেউ কখনো করবেন না সেটাতেই নিশ্চিত হওয়া যাবে? এমন দশা জুলাই আন্দোলনের 2 বছরের মাথায় কেন হলো, এ নিয়ে আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের কট্টর সমালোচক হিসেবে যিনি পরিচিত আপনাদের সকলের কাছেই, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাই। অ্যাডভোকেট মহসিন রশিদ, আমার প্রশ্ন হচ্ছে যে মাত্র 2 বছর হবে এবার আগস্টের 5 তারিখে শেখ হাসিনার পতনের, কি ঘটে গেছে যে জুলাইয়ের সম্মান নিয়ে এতটা শঙ্কা, আশঙ্কা, ক্ষোভ, বিক্ষোভ দেখা যাচ্ছে? মানে জুলাইয়ের সমালোচনায়ও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কোথাও কেউ ভয় পাচ্ছেন না, এমনকি অনেকে খুবই গুরুত্বপূর্ণ গুরুতর প্রশ্ন তুলছেন। স্নাইপার নিয়ে প্রশ্নটা যেমন কিছুতেই চেপে রাখা যাচ্ছে না, কিন্তু এই প্রশ্নের আবার কেউ সমাধানও করছেন না। মানে জুলাইটা দ্বিতীয় বার্ষিকীতে এসে মানে একটা কেমন ভাবে ধরা দিচ্ছে বলে আপনার মনে হয়? জুলাই ঠিক ছিল বিকজ আমরা অনেকেই তখনকার রিজিমের বিরুদ্ধে ছিলাম। আমরা ওই রিজিমকে ফ্যাসিস্ট বলেছি, অনেক কিছু বলেছি। পরবর্তীতে আমি পাবলিকলি বলেছি আই উইল নট কল দ্যাট রিজিম ফ্যাসিস্ট এনিমোর, বিকজ ফ্যাসিস্ট আমরা তারপরে দেখেছি। ইউনূস আসার পর যে কাণ্ড কারখানা হয়েছে, যেভাবে মবক্রেসি হয়েছে, যেভাবে ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, যেভাবে লুটতরাজ করা হয়েছে, যেভাবে ঘুষের রাজ্য একটা চলেছে সেখানে, এইসব জিনিস দেখার পর বুঝতে পেরেছি যে না, শেখ হাসিনা ওয়াজ আ ম্যাগনানিমাস অটোক্র্যাট। এবং মাঝে সাঝে যেসব দেশ উন্নতি করেছে, ধরেন মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া, তো সেখানে যে ধরনের ডেমোক্রেসি আছে, ওই ধরনের ডেমোক্রেসির মধ্যে থেকে আই থিঙ্ক হি ওয়াজ অটোক্র্যাটিক। অটোক্র্যাটিক না হলে আনোয়ারের সাথে প্রবলেম হতো না। এনিওয়ে, এই জিনিসগুলি আছে। আপনি পার্ক, সাউথ কোরিয়ার ডেভেলপমেন্ট কখন হয়েছে? পার্কের সময় হয়েছে, হি ওয়াজ এ ডিক্টেটর। আপনার ফিলিপিন্সে যে ডেভেলপমেন্ট গুলি, এই জিনিসগুলি আছে। ইন্ডিয়াতে যে ডেভেলপমেন্ট গুলি হয়েছিল সেটা হয়েছিল বিকজ দেয়ার ওয়াজ ওয়ান গভর্নমেন্ট, যে বছরের পর বছর জওয়াহরলাল নেহরু সময় যে গভর্নমেন্ট ছিল, ওয়েল দেয়ার ওয়াজ ডেমোক্রেসি, বাট দেয়ার ওয়াজ প্রপার ডেমোক্রেসি তখন। আমার কথা হচ্ছে যে জুলাই 25 যদি, জুলাই 24 যদি হোম গ্রোন হতো, আমাদের নিজস্ব যদি একটি আন্দোলন হতো, তাহলে এই আন্দোলনটাকে আমরা রেসপেক্ট করতাম। বাট পরবর্তীতে যেসব তথ্য এসেছে, যেমনটি ইউএসএইড এর টাকা, এখানে যে আইআরআই আছে এবং অন্যরা, তারপরে যারা ইনভলভ ছিল যেমন বজলুল আলম মজুমদার, এইগুলি যারা ব্লাডি এজেন্টস অন্য দেশের। সো আমার কথা হচ্ছে ইট ওয়াজ নট আ হোম গ্রোন রেভলিউশন বা অভ্যুত্থান। ইট ওয়াজ গাইডেড, ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড বাই পাওয়ার্স যারা, I can straight away say Americans এইটা চেয়েছে, এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পুরা 4 বছর এটার মধ্যে ছিল। এবং আমাদের এখানে যেভাবে ইউনূস ওয়াজ অলসো ইনভলভড ইন দি কনস্পিরেসি, এটা আমার কথা না। আপনাদের এখানে লন্ডনে ব্যারিস্টার মোল্লা আছে যে জামাত ইসলামের লিয়াজও করে, কোঅর্ডিনেট করে ইউরোপ আর এইদিকে। সে বলেছে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছে, যে ইউনূস সাহেবের যে পিআর ফার্মস গুলি ছিল
সে পিআর ফার্মস গুলিতে আমরাও যেতাম, আমরা গিয়ে এইসব কাজ করেছি। দেবে আদার অ্যাক্টর্স অলসো অ্যাপার্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস, বিকজ এইসব কাজের মধ্যে অনেক অন্য দেশ, অন্য ইন্টেলিজেন্স এজেন্সিদেরকেও ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমাদের দুর্ভাগ্য যে এই 2-2.5 বছরে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক একদম স্টপ হয়ে গেছে, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই। ইনফ্লেশন অনেক বেড়ে গেছে আমাদের, এখনো আমরা ডেমোক্রেসি দেখছি না, যে ডেমোক্রেসি কাকে বলে। আমাদের জুডিশিয়াল সিস্টেম ডিস্ট্রয় হয়ে গেছে এই 2-2.5 বছরে। আমাদের ইনসাফ বলে কোনো জিনিস নাই এখন। এখনো তাহলে শেখ হাসিনার গভর্নমেন্ট কি দোষ করেছে? যদি তখনও হস্তক্ষেপ হতো, এখনো হস্তক্ষেপ হচ্ছে, ইউনূসের সময় হস্তক্ষেপ হয়েছে। আর এইসব কারা করেছে? এর মধ্যে আমাদের দেশে কনস্পিরেসির মধ্যে সবাই ইনভলভ ছিল, জড়িত ছিল। ইট ওয়াজ অলসো দি আর্মি, ইট ওয়াজ দি নেভাল চিফ, যে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছে এই কনস্পিরেসির মধ্যে। তো আমাদের তো এটা হোম গ্রোন ছিল না কোনোভাবে, এইটা তো আমরা কিছুই করি নাই। যদি আর্মি ইনভলভ না হতো, যদি আর্মি তার ডিউটি যেটা হলো সিকিউরিটি প্রোভাইড করা, ইন্টারনাল এক্সটার্নাল যদি কোনো থ্রেট হয়, দে ডিড নট। আপনার ইন্টেলিজেন্স এজেন্সিস গুলি সব কনস্পিরেসির মধ্যে ছিল। দ্য ডিজিএফআই দেন হামিদুল নাকি নাম তার, হি ওয়াজ ইনভলভ, টোটালি ইনভলভ। আর জামাত ইসলামী ওয়াজ ইনভলভ, ওইখানে গুপ্ত টুপ্ত এইগুলি হয়েছে। একটা টোটাল ওয়েল অর্গানাইজ 4-5 বছর যাবত এটা যারা করতেছিল তারা এটা অর্গানাইজ করতেছিল। তো এই কারণে আই এম নট রেসপেক্টফুল টুয়ার্ডস জুলাই 24। যদি হোম গ্রোন হতো, অফকোর্স আমি সাথে থাকতাম। এখন আপনি বলেন আমাকে 25 জুলাই চার্টার, কিসের চার্টার? আপনি শপথ নিয়েছেন, সবাই সংবিধানের উপরে শপথ নিয়েছেন। ওয়ে ডাজ দ্য জুলাই চার্টার কাম ইন? আপনি যে কমিশনস গুলি 11টা করেছেন, ওদের রিপোর্টস গুলি আপনি যেগুলি বের হয়েছে, ওই রিপোর্টস গুলির আপনি কি অ্যাক্ট করেছেন? নাম্বার 2 যে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো নাম্বার 1। নাম্বার 2 যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, হু আর ইউ? হু ওয়াজ ইউনূস? হু ওয়াজ দিস ইন্টারিম গভর্নমেন্ট? ইন্টারিম গভর্নমেন্টের কোন ধরনের কনস্টিটিউশনের প্রভিশন নাই, তারপরে আপনারা শপথ নিয়েছেন। এই গভর্নমেন্টটা বেস্ট কুড হ্যাভ বিন দি গভর্নমেন্ট 24 জুলাই অগস্ট গভর্নমেন্টটা, এটা প্রেসিডেন্টের অধীনে হওয়া উচিত ছিল। কেন? আই উইল টেল ইউ, বিকজ আমার সংবিধান। আপনি তো একেবারে সর্বোচ্চ আদালত পর্যন্ত গেছেনও ইউনূস সরকারের সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করে। তো আদালত যখন সেটা নেয় নাই, তাতে এখন না হয় সেই তর্কটা মানে পাশে রাখি। আপনি কি তাহলে মনে করছেন যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং এই যে ইউনূস, বদিউল আলম মজুমদারদের মতো লোকদের একটা কয়েক বছর ধরে করা ষড়যন্ত্রের ফসল বলেই এখন জুলাই নিয়ে মানুষ এতটা সমালোচনা মুখর? জি, ইয়েস, বিকজ ইট ওয়াজ নট হোম গ্রোন। আর নবনীতা, একটা জিনিস বলি, I will continue to say what I've been saying. I don't know what the উচ্চ আদালত is saying. আমি ওইটা পাই নাই এখনো, জাজমেন্ট পাই নাই। আর 6-7 মাস হয়ে গেছে, বিকজ উচ্চ আদালত আমার রিজেক্ট করে বলেছে যে আমরা কিছু অবজারভেশন দেব। I have not received these observations, এখনো ওই রায়টা আসে নাই, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে ঠিক আছে, ওইটা হোক গিয়ে, ওইটা 107 এর কথা ছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, আমি তো বলছি এইটা তো আসে নাই। ইন্টারিম গভর্নমেন্ট কার হবে? রাষ্ট্রপতির ইন্টারিম গভর্নমেন্ট হবে, বিকজ রাষ্ট্রপতি ওয়াজ দি অনলি ইলেক্টেড পারসন। এবং যেখানে সংবিধানে বলা আছে যে প্রধানমন্ত্রী আরেকটি প্রধানমন্ত্রীকে হ্যান্ড ওভার করবেন, আর চিফ অ্যাডভাইজারের ব্যাপারে বলা আছে প্রধানমন্ত্রী চিফ অ্যাডভাইজারকে হ্যান্ড ওভার করবেন, এবং দ্যাট চিফ অ্যাডভাইজার ওইখানে সংবিধানে আছে will be deemed to be the prime minister. You see, তো আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট 107 এর ফ্রড করে আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করেছেন। দিস শুড হ্যাভ বিন আন্ডার দ্য প্রেসিডেন্ট। আপনি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ছাড়া সংসদ ডিসলভ করে দিল, সবাই মেনে নিল। আপনি সরকার বিহীন অবস্থায়, মানে যদি আমরা বলি প্রাইম মিনিস্টার বিহীন অবস্থায় আপনি অ্যাটর্নি জেনারেল দিলেন, সবাই মেনে নিল। তাহলে কে চালাচ্ছে দেশ? রাষ্ট্রপতি চালাচ্ছিলেন তখন, রাষ্ট্রপতির এডভাইজার হতে পারতো এরা। বাট দেয়ার ইজ নো ম্যান্ডেট
কনস্টিটিউশনে নাই, 107-এও নাই, যেটা রেফারেন্সে যেটা দিয়েছে অ্যাপিলেট ডিভিশন, যে ইন্টারিম গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট হবে, অর্থাৎ চিফ অ্যাডভাইজার উনি সরকার চালাবেন, গভর্নমেন্ট চালাবেন, এই কথাগুলি নাই তার মধ্যে। নাম্বার 3 হচ্ছে যে রাষ্ট্রপতির মধ্যে এই যে প্রাইম মিনিস্টারের অফিস, যেহেতু প্রাইম মিনিস্টার দেশে নাই, প্রাইম মিনিস্টার অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ওনাকে আর্ম ফোর্সেস এর লোকজন হেলিকপ্টারে তোলে C-130 দিয়ে ওনাকে রেখে এসেছেন অন্য একটি রাষ্ট্রে। ওই রাষ্ট্রের সাথে আমাদের এরা, অর্থাৎ তৎকালীন আর্মি কমান্ড যারা ছিল বা এরা যারা ছিল, এরা সবাই ওইখানে ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রেখে এসেছেন। তো আলাপ ছাড়া তো আর যেতে পারে নাই, কিভাবে যাবে, এইসব করেছে তারা। তো কথা হচ্ছে দিস ইজ অল পার্ট অফ দি কনস্পিরেসি। এরকমও হতে পারে যে ইন্ডিয়ান আর্মি চিফও হয়তো ইনভলভ হতে পারে এই কনস্পিরেসির মধ্যে। তো কথা হচ্ছে যে দেখেন, পয়সা স্পিক্স, আমেরিকানস হ্যাভ ডিস্ট্রিবিউটেড মানি টু এভরিবডি, এবং এই কাজে তো আমার কথা হচ্ছে যে কিন্তু প্রাইম এই যে মিনিস্টার্স অফিস, আমি এক সেকেন্ড, প্রাইম মিনিস্টারের অফিস merged into the office of the president. It merged because there was no other person তখন, এবং চিফ এক্সিকিউটিভ, এই যে এক্সিকিউটিভের যে আমাদের যে চ্যাপ্টারটা আছে, ওইখানে ইলেক্টেড একমাত্র প্রেসিডেন্ট, এবং আপনাকে সবকিছু প্রেসিডেন্টকে রিপোর্ট করতে হয়। তো আমার কথা হচ্ছে ইট ওয়াজ সাবস্টিউমড ইনটু দি প্রেসিডেন্টস অফিস। এরা এক বেস্ট সরকার চালানোর দায়িত্ব ছিল রাষ্ট্রপতির, and the army should have supported the রাষ্ট্রপতি in running the government. এরা হয়তো অ্যাডভাইজার হতে পারতো ওনাকে অ্যাডভাইস দেওয়ার জন্য। ইন্ডিপেন্ডেন্টলি there were nobody to be running the government, and Yunus was nobody to head the government. কোথাও বলা নাই যে চিফ অ্যাডভাইজার will head the government. ইউনুস I'm sorry, যদি now you tell me. ইউনুস অসাংবিধানিক, এ কথাটা তো আপনি অনেক দিন থেকে বলে আসছেন, নানা জনই এটা ব্যাখ্যা করেছেন, কিন্তু বলতে মানে থাকবো। এরপরে তো অনেক পানি গড়িয়ে গেছে, একটা নির্বাচিত সরকার এসেছে, একটা নির্বাচন হয়েছে ইউনুস সরকারের অধীনে, কাজেই তার অসাংবিধানিকতা নিয়ে আলাপ করে আর কি হবে, সেটার কোনো দূরবর্তী প্রতিক্রিয়া দেখেন কিনা? আপনি তো ওই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের তদন্ত চেয়েও আদালতে গিয়েছিলেন, সেটাও খারিজ হয়ে গেছে। তার মানে সেটা খারিজ হয়েছে। তো তাতে এই ইউনুস নিয়ে কথা বলে আর কি হবে বলে মনে করেন, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনি যে ধারার, তাদেরকেই মানে একটা পক্ষ আগেই ভালো ছিলাম পক্ষ বলেন, এবং বলেন যে আপনারা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এসব কথাবার্তা বলছেন। শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন, এটাও কি একটা কারণ জুলাইয়ের বিষয়ে সবাই এত সোচ্চার হয়ে উঠেছেন জুলাইয়ের সমালোচনায়? না, আমি জানি না, অন্যদের কথা বলতে পারবো না। আমি আমার কথা বলতে পারবো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তো আমার সাথে কারোর যোগাযোগ নাই। আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের কোনো সংগঠনগুলি করি না। তো আই এম আউট অফ দিস। এইটা তো যারা বলে, মানুষ তো অনেক কথাই বলে, কিন্তু এই কথাগুলি কারা বলে? এই কথাগুলি বলে আমাদের মতন কিছু অর্ধ শিক্ষিত যারা আছে, শহরে থাকে, কিছু ইনকাম করে, কিছু পড়াশোনা করে, কেউ আমাদের এই যে ফেসবুক আর ইউটিউব থেকে টাকা পয়সা আয় করে, এরা নানান কথা বলেন, ঠিক আছে। বাট কোয়েশ্চেন ইজ, আপনাকে বাস্তবতার মধ্যে থাকতে হবে। আপনার 20 কোটি মানুষ এখন আর এই কথা বলে না। 20 কোটি মানুষ এখন রাস্তায় গেলেই, আপনি একটা রিক্সাওয়ালার সাথে এখানে কথা বলেন, একটা টঙ্গে যে চায় বিক্রি করে চা জিজ্ঞেস করেন, একটা গ্রামের বাজারে যান, তারা সবাই এখন বলছে, সবাই মেজরিটি বলছে যে ওই আমলটি ভালো ছিল। তাহলে আমি আর কি বলবো? আজকে ইলেকট্রিসিটি নাই গ্রামে। ইউ গো টু এনি গ্রাম, আই এম টেলিং ইউ, রুরাল এরিয়াতে যান, দেখেন অবস্থাটা কি। তো আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা ফিরে আসবে কি ফিরে আসবে না, সেটা একটা কথা বলেছে, যেটা আমি এই বছর ফিরবো। তো সে যদি ফিরে আসে, সে কোন স্ট্র্যাটেজিতে ফিরবে, কিভাবে ফিরবে, এইটা দেখার বিষয়, বিকজ দিস হ্যাজ নট বিন ক্লিয়ার। আপনি জানেন যে আমাদের তো ইন্ডিয়ার সাথে একটি খুব বড় বর্ডার আছে, 4600
কিলোমিটারের বর্ডার আছে। পাকিস্তানের সাথে তো এত বড় বর্ডার নাই ইন্ডিয়ার, ইউ সি। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। ইন্ডিয়া ইজ অলসো এ মিড লেভেল পাওয়ার। ইন্ডিয়া এখন আহ, আহ, এই অঞ্চলে মানে আমি পাকিস্তানকে বাদ দিচ্ছি, বাট এই অঞ্চলে নেপাল টেপাল, এখানে শ্রীলঙ্কা মলদ্বীপ মিলিয়ে এইখানে তো ডেফিনেটলি ইন্ডিয়া ইজ এ পাওয়ার। আপনি তো ফেলে যেতে পারবেন না ইন্ডিয়াকে। ইউ ক্যানট চেঞ্জ ইউর জিওগ্রাফি, ইউ ক্যানট চেঞ্জ ইউর নেবার। আপনাকে ইন্ডিয়ার সাথে থাকতেই হবে। এবং একটা জিনিস আরো খেয়াল করতে হবে যে পুরো পৃথিবীতে ওই রিজিনাল একটা হেজমন থাকে প্রত্যেক পৃথিবীতে, প্রত্যেক জায়গায়। আপনি রিজন ওয়াইজ যদি দেখেন, দের ইজ এ হেজেমন। সো আমাদের ধরেন সাউথ ইস্ট এশিয়া বা ওদিকে চলে যান, চায়না ইজ এ হেজেমন। আমাদের এদিকে ইন্ডিয়া ইজ এ হেজেমন। তো এই হেজেমনটা থাকবে, সবসময় থাকবে। ওর মধ্যে আমাদেরকে আমাদের সভরেন্টি, আমাদের ইন্ডিপেন্ডেন্সটা বজায় রাখতে হবে। দ্যাট ইজ ওয়াই আমি বলছি যে আমাদের ভালো রিলেশনশিপ থাকতে হবে। আপনি আজকে আমাদের গঙ্গার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আমাদের পানির দরকার। আপনি চায়নাতে এখন পর্যন্ত তিস্তার কিছু করতে পারেন নাই, ওদেরকে দেন নাই এখনো। পদ্মা পদ্মা ব্যারাজ করবেন, ভেরি গুড। টাকার বন্দোবস্ত করেছেন, আপনি কিভাবে করবেন? তো আমাদেরকে তো এই চুক্তিগুলি ঠিক করতে হবে। আপনি ইন্ডিয়ার সাথে যদি গন্ডগোলই করেন, এই দেখেন ভিসা খোলা হয়েছে, লক্ষ লক্ষ লোক এখন ভিসার জন্য অ্যাপ্লাই করছে। তাহলে তো আছে তো সাপোর্টার্স। ওই কোথায় গেল আমার আশিক নজরুল? আশিক নজরুল এখন কোথায়? দেখে না? সে বলবে এগুলি সব ইন্ডিয়ার দালাল। তো আমাকে হয়তো বলবে, বাট আমি ইন্ডিয়ার দালাল না, আমি বাংলাদেশের দালাল। আমি মনে করি ইন্ডিয়ার সাথে কেন, পাকিস্তানের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে, সবাই সাথে রাখতে হবে। বিকজ কিন্তু জিও আপনি যে পলিটিক্স। ধরনের কথা বলছেন তাতে তো একটা বদল দরকার। আপনার কথায় সেটা পরিষ্কার, মানে সেটা আগেই ভালো ছিলামটাও যেমন ফুটে উঠছে, আপনি বলছেন সকলে তা বলছে, তেমনি একটা বদল দরকারের বলছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিটাও তো বদলে গেছে জুলাইয়ের পর। এই যে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, এদের মতো যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এই যে একটা নতুন তরুণদের নেতৃত্ব গড়ে উঠেছে, তরুণদের একটা দল হয়েছে, বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, এবং ক্ষমতায় আছে বিএনপি। বিএনপি জামাত সবসময় জোট করে এর আগে সরকার করেছে, 91-এ করেছে, 2001-এ তো নির্বাচনও করেছে একসাথে। তো মানে আমার প্রশ্ন হচ্ছে, এটা বদলে যাবে কেন? এখানে তো সকলের স্বার্থে জুলাইয়ের স্বার্থ রক্ষা করবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, ডু ইউ সি জামাত এন্ড বিএনপি আলাদা ভাবে? না, এইটা একটা ওদের কৌশলগত খেলা। এনসিপি তো ইজ পার্ট অফ জামাত এখন, তারা তো 11 দলে আছে। আমি তো এইটাকে ভিন্ন দেখছি না, একদমই দেখছি না। আমি তো ওদেরকে একই দেখছি। এইটা হয়তো যারা এই গেমটি খেলেছে, কনস্পিরেসি করেছে, যারা এইটার মধ্যে ছিল, তারা এইটা যে এই ডিভিশন গুলি করেছে। আদারওয়াইজ অপোজিশন কে, রিয়েল এন্ড মিনিংফুল অপোজিশন আওয়ামী লীগের সময় কে ছিল? বিএনপি ছিল। আউটসাইড পার্লামেন্ট, ইনসাইড পার্লামেন্ট, যাই হোক না কেন, রিয়েল রিয়েল অপোজিশন তো জাতীয় পার্টি ছিল না। এখনো কি রিয়েল অপোজিশন জামাত আছে? নো, আই এম সরি টু সে, বিকজ এখনো রিয়েল অপোজিশন ইজ আওয়ামী লীগ। তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যদিও নিষিদ্ধ, হ্যান ত্যান অনেক কিছু হচ্ছে, এটা জামাতের সাথে হয়েছে, বাট হিউজ নাম্বার অফ পিপল, এই দেশের জনগণ যেভাবে আওয়ামী লীগকে ভালোবাসে, অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে না, তারা ভালোবাসে বঙ্গবন্ধুকে। বিএনপি কে ভালোবাসে না, ভালোবাসে জিয়াউর রহমান সাহেবকে, নট বিএনপি। এই দুইটা দলই কিন্তু পরিচালিত হচ্ছে সেখান থেকে। আপনি ওদেরকে মুছে দিতে পারবেন না। আর আরেকটা কথা বলি, দেখেন জিয়াউর রহমান সাহেব, এরা বলে ঘোষক মোষক, ওইটার মধ্যে ওই আলোচনা এখন প্রয়োজন নাই, ওইটারও অনেক কথা আছে। জিয়াউর রহমান সাহেব ওয়াজ এ ব্রিলিয়েন্ট পার্সন। এই কারণে বলছি যে উনি যখন পাকিস্তানেও ছিলেন, যুদ্ধ উনি অনেক তমগা পেয়েছেন তো পাকিস্তানের থেকে, হিলালে জুরত পেয়েছেন, আরো অনেক, আই নো এটলিস্ট 7-8টা উনি পেয়েছেন। ওয়াজ এ ব্রিলিয়েন্ট ইয়ে। এবং উনি এরা তো বলতেও পারবে না আমার মনে হয়, ওর ওর ছেলেও বলতে পারবে কিনা আমি জানি না, খুব হি ওয়াজ ইন দ্য কমান্ডো, এসেছিল, প্যারাট্রুপার ছিল,
উনি ইন্টেলিজেন্সে কাজ করেছে, বুঝি। সো ওনার একটা ইয়েটা আলাদা ছিল। এখন ওই জিনিসটা যদি আপনি বলেন যে অমুকের মধ্যে তমুকের মধ্যে আছে, সেটা তো না। ওইটা আসতেছে কিন্তু কবরের থেকেই আসতেছে, এই দুই দুই দলেরই। বঙ্গবন্ধু ছাড়া শেখ হাসিনা কি আমাকে বলেন? জিরো। আপনার জিয়াউর রহমান ছাড়া বিএনপি বা এরা কি? জিরো। ইউ সি, সো উই শুড নট ফরগেট দিস। এবং আমরা আমরা যে জিনিসটা করতে চাই, দেশটাকে এগিয়ে নিতে চাই, এই জিনিসগুলি নিয়ে আপনি আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেবেন না। আপনার কি দেশ এগোবে? আওয়ামী লীগ ইজ সাপোর্টেড বাই ইন্ডিয়া। লেট আস বি ভেরি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, which is our next door neighbor. আপনি পাকিস্তানের সাপোর্ট আনলে পাকিস্তান 1200 কিলোমিটার দূরে। আপনার পাকিস্তান কি আপনাকে সাপোর্ট দেবে? মিসাইল মারবে নাকি এখান থেকে বসে? তুর্কি আপনাকে কি সাপোর্ট দেবে? 2, 4, 10, 20টা ড্রোন দেবে, আর কি দেবে? আপনি পাকিস্তানের সাথে আমাদের এত আলোচনায় যাওয়া দরকার নাই। উই মাস্ট হ্যাভ গুড রিলেশন উইথ অল দি সাউথ এশিয়ান কান্ট্রিজ, গুড রিলেশন, একদম সলিড রিলেশন। এবং এই রিজনকে এগিয়ে নিতে হবে। বিকজ একটা থিওরি দিয়েছেন, সেটা আমার মনেও সবসময় এই প্রশ্ন জাগে, আমি নিশ্চিত যে লাখো মানুষের মনে জাগে, যে মানে ভারত যদি পথ খুলে না দিত, মানে আকাশ সীমা খুলে দিয়েছে, এবং এটা তো পরে তথ্য বেরিয়ে এসেছে যে একেবারে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে তাদের আলোচনা হয়েছে, আকাশ সীমা খুলেছে, যুদ্ধ বিমানে করে, মানে যুদ্ধ বিমান তো নয়, মানে সামরিক বাহিনীর বিমানে করে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়েছে। আপনি বলছেন যে এমনকি হয়তো এই যে সরিয়ে নিয়ে যাওয়া হবে শেখ হাসিনাকে, সেটার পেছনে হয়তো ভারতও থাকতে পারে, ভারতের সেনাবাহিনীও থাকতে পারে। মানে আমার প্রশ্ন হচ্ছে, কথা বলে ভারতের সেনা প্রধানও থাকতে পারেন। তাহলে এই যে শেখ হাসিনার ফিরতে হলে সেটার পেছনেও তো একটা আন্তর্জাতিক নানা রকম সমীকরণ মিলতে হবে। তার মানে এখন কি মনে হচ্ছে সময়টা ওই জায়গায় পৌঁছে গেছে, যে কারণে তিনি ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে জুলাই বিষয়ে মানুষ সমালোচনা মুখর? মানে পরিস্থিতিটা মানে 2-2 মেলার দিকে যাচ্ছে কিনা? জি জি, সেটাই হবে। বিকজ ওইটা ছাড়া তো শি উইল নট কাম। ওনার কি মাথা নষ্ট হয়েছে যে উনি এইসব হাত ঘাট না বেঁধে উনি চলে আসবেন? হাত ঘাট বান্ধার ওনার অনেক কৌশল থাকবে, স্ট্র্যাটেজি থাকবে। এবং এই যে এইখানে যে প্রবলেমস গুলি আছে, আমার ধারণা হচ্ছে যে এইটার মধ্যে এই গভর্নমেন্টও ইনভলভ হবে ওনাকে ফিরিয়ে আনার জন্য। হয়তো কিছু কৌশলগত জিনিস আছে যার জন্য হচ্ছে না, বিকজ এইখানে দেখেন আপনার আর্মি চিফ চেঞ্জ হয়ে গেছে। উই হ্যাভ আ নিউ আর্মি চিফ ইন ইন্ডিয়া নাও। তো আমার কথা হচ্ছে যে আমরা যত দ্রুত আওয়ামী লীগকে মেইন স্ট্রিম পলিটিক্সে নিয়ে আসি, তত এই দেশের জন্য এবং সবার জন্য ভালো। আমরা তখন মিলে মিশে, সি ইউ হ্যাভ টু ইউনাইট দ্য কান্ট্রি। আপনি যদি দেশকে ইউনাইট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো ইকোনমি, কোনো চাইনা, কোনো মালয়েশিয়া, কেউ আপনাকে হেল্প করতে পারবে না। দেশকে ইউনাইট করতে হবে, যেটা সবাই একসাথে মিলে কাজ করে। তা ওরা যদি পলিটিক্যাল মেইন স্ট্রিমে আসে, ওরা যদি এখানে কাজকর্ম করে, পলিটিক্যাল কাজকর্ম করে, তারা ভালো কথা বলে, তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনার প্রবলেমটা কোথায়? আপনি আনেন না ওদেরকে। আদালতে কোনো পরিবর্তন দেখেন শেখ হাসিনা ফিরতে, বা আপনি যে বলছেন সবাই মিলেমিশে কাজ করতে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবার বিরুদ্ধে ঢালাও মামলা আছে, আপনি ট্রাইব্যুনালের সাংবিধানিক ভিত্তি আছে কিনা তা নিয়েও রিট করতে গিয়েছিলেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, আদালতে জি করেছি, ইট ইজ পেন্ডিং, শুনানিও হয়েছে। আমি একটা ছোট অ্যামেন্ডমেন্টও করেছি, শুনানি চলছে। এটা বোধহয় নেক্সট উইক আবার হবে। আপনি কোনো পরিবর্তন দেখছেন আদালতে? মানে কোনো তো জামিন হতে দেখছি না, মানে ট্রাইব্যুনালেও নতুন নতুন মামলা হচ্ছে, নতুন নতুন মামলায় গ্রেফতার হচ্ছে। See, I'll tell you something. আমরা এমন একটি দেশ যেখানে হাওয়ার দিকে তাকিয়ে রায়টাই দেওয়া হয়। তো আমি এর চেয়ে বেশি কি বলবো? আমি এর আগে বলেছি না, শেখ হাসিনার সময় বলেছি না, দিস ইজ নট দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এই কারণে বলেছি যে বাতাসে চলে তো, হাওয়া কোন দিকে দেখে কথা হয়। কালকে যদি একটু পরিবর্তন হয়, বা ধরেন শেখ হাসিনা যেটা বলেছেন যে উনি আসবেন, চলে আসবেন, তাহলে বাতাস কোন দিকে বইবে আমি তো জানি না। তখন
বাট আমি এতটুকুন বলতে পারি that my judiciary is not independent and free. বাংলাদেশের জুডিশিয়ারি ইজ নাইদার ইন্ডিপেন্ডেন্ট নর ফ্রি। ইউ সি, FBI যেখানে এসে সাক্ষী দিয়ে গেছে, এই যে জাজমেন্টস গুলি হয়েছে, বাতাস যখন চেঞ্জ হলো, ওই যে জুলাই অগস্টের যখন সাইক্লোন আসলো বাংলাদেশে, পলিটিক্যাল সাইক্লোন, তখন সুপ্রিম কোর্ট চেঞ্জ হয়ে গেল, তখন তো দেখলেন কিভাবে জাজমেন্টস গুলি সব রিভিউ করে ঠরে সব বাতিল টাতিল করা হয়েছে। আমি তো বরঞ্চ আমার প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সতর্ক হন, বিকজ এই যে অন্যদের আপিলের উপরে জাজমেন্ট সেটিসাইড হয়েছে, আরেকটি যদি এখানে কোনো ঘটে তাহলে কিন্তু আবার আপনাকে নিয়ে টানাটানি করবে তারা, যে আপনি তো আপিল করেন নাই। সো প্লিজ বুঝে শুনে কাজ করেন। বাতাসের উপরে যখন এই ইনসাফের ব্যবস্থা চলে তখন প্রবলেম হয়। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন।